আমাদের সরকারি দল এবং বিরোধী দলের এখন যে আমরা সম্পর্ক দেখছি যে একদিকে দেখছি আমরা যে ক্যাম্পাসগুলোতে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে, অপরদিকে আবার সংসদে আমরা দেখতে পাচ্ছি বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক। প্রথমে যদি আমরা রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম মোল্লা রনি আপনার কাছে আসি, কি দেখছেন রাজনীতিতে? প্রথমত আপনি যে এটা ব্যবহার করছেন, এই সিনেমাটা আপনি দেখছেন কি না? বাংলাদেশ সিনেমা একটা বিরাট অসাধারণ একটা সুন্দর সিনেমা। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি যে আমার বেদনা, তোমার দেহে আঘাত আমি পাই যে মধুর বেদনা। তো এখন এই যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একবার বন্ধুত্ব হয়, তারপরেও যদি সেটা আবার শত্রুতায় পরিণত হয়, এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। এবং এর কারণ হলো এই দুটো দলের যে কোনো একটার পতন হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। তো কাজেই এখন যে বিএনপি এবং জামাতের যে কারণ একে অপরকে খুব ভালোভাবে চেনে এবং দুর্বলতাগুলো আসলে একে অপরের কাছে খুবই পরিষ্কার। এটাও পরিষ্কার, তার সাথে সাথে সহ্য হয় না, মানে মানে মেজাজ গরম হয়ে যায়। যেমন ধরুন বিএনপি এবং জামাতের মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা কি? জামাত মনে করে যে আমরা যে সময়টাতে বিএনপির সাথে আমাদের বন্ধুত্ব হলো, ওই সময়টাতে বিএনপি আমাদের ছাড়া দাঁড়াতে পারত না। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময়টাতে বন্ধুহীন ছিলেন। জামাত তাদের যত লজিস্টিক সাপোর্ট আছে, তাদের সৌদি আরবের কানেকশন, তাদের পাকিস্তানের কানেকশন, দেশের মধ্যে মুসলিম লীগ, নেজাম ইসলামী পার্টি সহ অন্য যে সমস্ত পার্টি আছে, তাদের সবাইকে অর্গানাইজ করলো। যেমন এখন যেমন আওয়ামী লীগ একটা খুব দৌড়ের উপরে আছে, ঠিক ৭৫-১৫ আগস্টের পরে তো আওয়ামী লীগ এভাবে দৌড়ের উপর ছিল। তো একদম খালি মাঠে যখন বিএনপি আসলো, আজকের বিএনপি তো একটা বিরাট সংগঠন, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন, তিনি তখনও সিদ্ধান্ত নেননি রাজনৈতিক দল করবেন কি করবেন না। তারপর তিনি গণদল করলেন, তারপর যা কিছু করলেন, পুরো সময়টা জামাত মনে করে যে আমরা তাকে লজিস্টিক সাপোর্ট দিয়ে, সমর্থন দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি। আজকের বিএনপি মূলত আমাদের হাত ধরে, আমরা না হলে বিএনপি আসতেন। এবং বিএনপির মূল যে মাস্টার যে তাদের প্ল্যানগুলো, যেমন একটা ইসলামিক রাষ্ট্র, বিসমিল্লাহির রহমানুর রাহিম, সংবিধানে, তো এইগুলো আমাদের মুক্তিযুদ্ধ বা আমাদের আওয়ামী লীগের যে ন্যারেটিভগুলো ছিল, সেই ন্যারেটিভের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো যার জন্য বিএনপির অস্তিত্বের জন্য জামাত মনে করে উই আর দ্য ফাউন্ডার অফ বিএনপি। বোঝার চেষ্টা করেন, এটাকে বলা মেন্সরিয়া। আর বিএনপি মনে করে যে জামাত, আমরা জামাতকে রিভাইভ করেছি, এই কারণে বঙ্গবন্ধুর জামানাতে জামাত ফিনিশড হয়ে গেছিল, তাদের অস্তিত্ব ছিল না, তারা নিষিদ্ধ ছিল। সেখান থেকে আমরা তাদেরকে সিদ্ধ করলাম, তাদেরকে প্ল্যান্টেশন করলাম, তাদেরকে ধীরে ধীরে বড় করে করে এনে একেবারে সরকারের মধ্যে ঢুকিয়ে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাত সরকারে। আজকের এই জামাত বিএনপি না হলে হতো না। কাজে জামাত বলতে যা বোঝায় সেটা হলো বিএনপির পরগাছা এটা। তো এই যে দুই দলের মধ্যে দেখেন যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই যে এই কথাগুলো বললাম, অন্য কেউ বলবে না, বিএনপি লোক এভাবে বলবে না, জামাত লোক বলবে না, কিন্তু তাদের বেশিরভাগ যারা লেখাপড়া করা নেতাকর্মী, তারা কিন্তু ঠিক এই চিন্তাটাই মনে মনে করে। আচ্ছা, এই গেল আগের। তারা দীর্ঘদিন একসাথে পথ চলছে, পথ চলার কারণে একে অপরকে তারা জানে খুব ভালো করে। তৃতীয়ত হলো যে তারা যে এখন ক্ষমতায়, জামাত এই 18 মাস ক্ষমতাটা চালিয়েছে বলতে গেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর তাদের যে আধিপত্য ছিল, অ্যাজ ইট ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস নাথিং। মনে হয়েছে যে জামাতের আমিরে জামাতই তিনি সব কিছু চালাচ্ছেন। তার যে মহল, তার যে অফিস, এগুলো সব পুরোটাই বলতে গেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো কাজ করছিল। তিনি যেখানে যাচ্ছেন সঙ্গে সঙ্গে হেলিকপ্টার চলে যাচ্ছে সেখানে। তার চেহারা মোবারক দেখার জন্য বহু মানুষ মগবাজারে তার অফিস, বসুন্ধরাতে তার বাড়ি, এখানে সেই করতো। জামাতের যারা নেতাকর্মী, তারা আজকের বিএনপির বড় বড় নেতারা যেভাবে চলছে, তাদের সেটা প্রভাব নিয়ে কিন্তু গত 18 মাসে চলছে। এর মধ্যে হঠাৎ করে কি হলো, বজ্রপাতের মতো তারেক রহমান সাহেব আসলেন। তারপরে সুনামির মতো একটা নির্বাচন হলো, ভূমিকম্পের মতো একটা রেজাল্ট হলো। এরপরে সিনেমার মতো একটা, সিনেমা যেভাবে হয় সেইভাবে একটা সরকার গঠন হয়ে গেল সিনেমাটিক ওয়েতে। জামাত রীতিমতো টাস্কি, হাউ ইট ইজ পসিবল, তারা মানতে পারছে না। আমাদের 18 মাসের সুখ স্বপ্ন, যেখানে আমরা ক্ষমতায় আসব, দ্বিতীয় বৃহত্তম পার্টি হবে এনসিপি, যেখানে বিএনপিকে আমরা 3rd গ্রেডে 50টা আসন দেব, এরকম একটা চিন্তা ভাবনা করে রাখছি, সেখানে 211টা আসন তারা পেয়েছে।
এজন্য হয় কি অঙ্গ জ্বলে যাচ্ছে, ভীষণ রকম অঙ্গ জ্বলে যাচ্ছে। তো আগের যে মেন্সরিয়া মানে একটা মানসিক ওই যে তারা চিন্তা করে আমরা বিএনপি ফাউন্ডার, বিএনপি মনে করে তারা পরগাছা, এর মধ্যে হলো এই অবস্থা। ফলে কি হচ্ছে, জামাত সিদ্ধান্ত নিতে পারতেছে না, তারা দুই মুখী তলোয়ার চালাচ্ছে। পার্লামেন্টে মিষ্টি মিষ্টি কথা বলে তারা জাতির সামনে দেখাচ্ছে যে তারা আসলে একটা ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত রাজনৈতিক দল। এবং বিএনপির অনেক লোক জোরে জোরে কথা বলে, কিন্তু তারা আস্তে আস্তে কথা বলে তারা জাতিকে দেখাতে চাচ্ছে যে এরা আসলে একটা জান্নাতি দল, এরা আতর ছাড়া চলে না, এদের গা থেকে ঘামের গন্ধ আসে না, তারা সবসময় পোশাক আশাক পরে, জোরে কথা বলে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি চট্টগ্রাম সিটি কলেজ গিয়ে দেখেন, কিংবা আজকে এই যে আমরা যখন টকশো করছি আজকে ঈশ্বরদীতে, মানে কি নির্মম অবস্থা ঘটেছে সেটা উনি ভালো বলতে পারবেন। ঘামাচ্ছিল, আমি দেখলাম যে এই অনুষ্ঠানের আগে তিনি ঘামাচ্ছিলেন। না ঘামায়নি, দেখে অভ্যস্ত। যাক, এখন আমি ঘামাচ্ছিলাম, হ্যাঁ আমি ঘামাচ্ছিলাম যখন। তো এখন যেটা হলো যে এই যে যা কিছু ঈশ্বরদীতে ঘটছে, এই একই ঘটনা ঝিনাইদহতে ঘটছে, একই ঘটনা সারা বাংলাদেশে ভাইরাস করোনার মতো ছড়িয়ে পড়েছে। জামাত এর যে শিবির এবং ছাত্রদলের ছোট্ট একটা বিষয় নিয়ে খালি কিচ্ছু বলছে না, বিএনপির লোকজন খালি একটু লিখে দিচ্ছে গুপ্ত, এতে তাদের মেজাজ গরম। এবং প্রধানমন্ত্রী 2 দিন আগে বগুড়ায়, এখন প্রধানমন্ত্রীর বক্তব্যটা আলাদা কথা, কিন্তু যখন মানে একজন লোক আছে না, যেমন তুই রাজাকার, ওই যে হুমায়ুন আহমেদের জামানাতে ওই একটা পাখি দিয়ে বলাতো, এটা কিন্তু নিদারুণভাবে অনেকের মাথা খারাপ করে দিত। এখন জামাতের যে কোনো একটা লোকের পেছন থেকে যদি বলে কুক, গুপ্ত, সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। এরপরে ইউনিভার্সিটিতে যারা গ্রাফিতি করছে, গুপ্ত লিখে লিখে করতেছে, এটা দেখে শিবিরের লোক বলছে যে এরা তো লেখাপড়া করে না, বিএনপির লেখাপড়া যদি করতে, এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, হাতের লেখা এত খারাপ হয়, মানে এরকম সমালোচনা। তো এর উত্তরে আবার যখন ওরা খালি বলতেছে খাম্বা, খালি বলছে খাম্বা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিএনপির যারা লোকজন আছে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে যার মতো করে হাতের কাছে যেটা লাঠি পাচ্ছে ওটাকে খাম্বা বানায়, সে আমাকে এই কথা বললি, আজ তোর একদিন কি আমার একদিন হালুম, এই শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বলে ওই যে শত্রু তুমি বন্ধু তুমি, এখন এই যে শত্রু এবং বন্ধুর যে মানে যুদ্ধ, এই যুদ্ধ বন্ধ করতে হবে জামাতের সভাপতি এবং বিএনপির সভাপতিকে। তাদেরকে বলতে হবে আমরা ভুলে এই শব্দটি, এই দুটো শব্দ আমরা উড্র করলাম, দুনিয়ার সব মানুষ বলুক, কিন্তু বিএনপির কেউ আজকে থেকে যদি তার মুখ দিয়ে গুপ্ত বলে তাহলে সে বিএনপিতে বহিষ্কার হবে। আর জামাতের সভাপতিকে বলতে হবে জামাতের কোনো লোক যদি দুনিয়ার সব মানুষ বলতে একবার মুখ দিয়ে খাম্বা উচ্চারণ করে তাহলে তার আর এই দল করার কোনো সামর্থ্য থাকবে না, কি বট বাহিনী হোক যা হোক। এই খাম্বা এবং গুপ্ত এই দুটো শব্দকে কবর যদি না দিতে পারে, তাহলে এখন যেভাবে মানে এই যে ইন্টারনেটে এগুলোর ঘৃণাগুলো ছড়াচ্ছে, এই গুপ্ত মানে বোঝানোর জন্য একটা সুন্দর একটা মানুষ বসে আছে, সেই তার পরনে একটা লুঙ্গি, লুঙ্গির নিচে আর একটা কার্টুন ঢুকিয়ে দিয়ে একজন ভোকা দিচ্ছে, বলছে এটা গুপ্ত। আর কিছু বলার দরকার নেই, মানুষ মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর একজন ওইটা বোঝানোর জন্য বিরাট একটা ইলেকট্রিসিটির পুল, সেখানে এই এটা অমুকে ডাকে হাম্বা, অমুকে ডাকে অমুক, অমুক ডাকে আজে বাজে কথাবার্তা বলে। মানে হয় কি, মানুষের এই যে আমরা কথাবার্তা বলি না, আরবিতে থেকে বলা হয় কালাম, এই যে আমরা কথা বলতে চাই, উই আর টকিং। তো কালাম হলো আল্লাহর দেয়া একটা নিয়ামত, এবং এই পৃথিবীতে মানুষের কালাম মানে মানুষের জবানের চাইতে শক্তিশালী আর কোনো কিছু নেই। এই জবানের কারণে, মুখের কারণে একটা যুদ্ধ হয়ে যায়, এই জবানের কারণে একটা সন্ধি হয়ে যায়, এই জবানের কারণে মানে পৃথিবীতে সাহিত্য হয়ে যায়, প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, কবিতা হয়ে যায়। আর এই জবানের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়। কাজেই এই যে দুটো শব্দ নিয়ে এখন যে যন্ত্রণা হচ্ছে, শত্রুর সাথে বন্ধুত্ব, বন্ধুর সাথে শত্রুত্ব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উই শুড স্টপ নাও।